প্রিয় রাগিনী পর্ব সংখ্যা ৭। লেখনীতে লামি ইসলাম সাম্মি। রাত ১টা বেজে ২০ মিনিট। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। কয়েকদিন ধরে টানা বৃষ্টি, রাতের বৃষ্টি। এতে সফরের ঘুম ভালো হচ্ছে, কিন্তু আজ লামিয়ার চোখে ঘুম নেই। পড়ার টেবিলে বইয়ের পাতায় চোখ মুখ বুজে বসে সে। পরশুদিন পরীক্ষা নিয়ে তার ভয়ঙ্কর মাথায় চাপ। ঠিক তখনই ধুম করে কারেন্ট চলে গেল। আবার কারেন্ট গেল। মরণ বিরক্ত হয়ে দু এক গালি দিল সে। ড্রয়ার থেকে মোমবাতি বের করে জ্বালালো। টেবিলে রেখে একটু হেঁটে সে বারান্দায় দাঁড়াতে দু এক ফোঁটা বৃষ্টির পানি মুখে এসে পড়ল। ঠান্ডা পানির ছোঁয়ায় চোখ বন্ধ করে ফেলল সে। আর চোখ বন্ধ করতেই ভেসে উঠল এক মিষ্টি অতীত। আকাশ পুরোই মেঘে ঢাকা। কালো হয়ে আছে চারদিক। ৫ বছরের গুমগুম ছোট একটি মেয়ে, লাল টুকটুকে ফ্রক, মাথায় দুটো ছোট ঝুঁটি গাঁথা, হাতও ছিল টপ টপ করে রক্ত পড়ছে। ঘাসের ওপর বসে পা ছড়িয়ে সে কাঁদছে। কান্নায় চোখ মুখ ফুলে গেছে। চারপাশে তাকাচ্ছে চেনা কারো খোঁজ পেতে, কিন্তু কেউ নেই। ভয়ে জড়সড় হয়ে বসে আছে সে। ঠিক তখনই ধুম বৃষ্টি নামলো, সাথে বাজের গর্জন। ছোট মেয়েটি এবার ভয় পেয়ে চিৎকার করে উঠল, কাঁদতে লাগলো। হঠাৎ দূর থেকে ভেসে এলো অচেনা কণ্ঠ, লামিয়া, লামিয়া। বৃষ্টির ভেতর ভিজে ভিজে টুপটুপ দৌড়ে আসছে এক ১২ বছরের ছেলে। তাকে দেখেই চোখের ভিজে ছোট্ট মেয়েটা উঠে দাঁড়ালো, তার উঁচু করে ডাকলো, তবলু ভাই, আমি এখানে, তাড়াতাড়ি আসো, আমার ভয় করছে। ছোট্ট করে শুভ্র নামটা উচ্চারণ করতেও তার কষ্ট হয়। ছেলেটা শুভ্র দৌড়ে একটু এসে হাঁটু গেড়ে বসলো লামিয়ার কাছে। কোথায় গিয়েছিলে ভাইয়া? আমাকে একা ফেলে? দেখো আমার পা কেটে রক্ত পড়ছে। ঠোঁট উল্টে কান্না করতে লাগলো লামিয়া। শুভ্র মুখ মলিন করে তার রক্তটুকু হাত দিতে তাকালো, তারপর ভিজে মুখের দিকে। কান্না করায় মেয়েটার মুখ ফুলে বেলুন হয়ে গেছে। শুভ্র আর কিছু না ভেবেই তাড়াতাড়ি পকেট থেকে রুমাল বের করে ক্ষত বেঁধে দিল। তারপর লামিয়াকে কোলে তুলে নিল। আকাশে মেঘের গর্জন হচ্ছে। লামিয়া ভয়ে তার গলা আঁকড়ে ধরে হেঁচকে তুলে কাঁদতে লাগলো। এতে বিরক্ত হলো শুভ্র, ধমকালো, অথচ ধমক শুনে কান্নার শব্দ যেন আরো বেড়ে গেল। প্রচণ্ড বৃষ্টিতে দুজনে ভিজে যাচ্ছিল। শুভ্র তাকে দিয়ে দৌড়ে নিয়ে একটি ছাউনির তলায় আশ্রয় নিল। বৃষ্টি কমলে বাসায় যাবে। হঠাৎ পেছনে ঘুরে তাকাতেই চকলেটের দিকে চোখ গেল ছোট্ট লামিয়ার। কান্না থেমে গিয়ে ঘুমড়ে বলল, আমায় চকলেট কিনে দাও না। শুভ্র গম্ভীর গলায় বলে দিল, আমার কাছে টাকা নেই, পরে কিনে দিব। কিন্তু লামিয়া একগুঁয়ে, চকলেট না নিয়ে এসে বাসায় যাবে না। শুভ্রর পা আঁকড়ে ধরে জেদ করতে লাগলো। শুভ্র পা ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু পারলো না। তাই রেগে হালকা ছোট্ট করে গালে একটা থাপ্পড় মেরে দিল। থাপ্পড় পড়তেই কান্নার স্রোত আরও বেড়ে গেল। শুভ্র চুপচাপ দাঁড়িয়ে কান্না দেখলো, কিন্তু কিছু বলল না। বৃষ্টি থামতেই শুভ্র কোলে নিতে চাইলো, কিন্তু লামিয়ার আগে বলল, না, আমি একাই যাব। বলেই জেদি ছোট্ট পায়ে রওনা দিল। শুভ্র তার পিছন পিছন চলল। ভেজা রাস্তায় হঠাৎ স্লিপ খেয়ে আবারও পড়ে গেল। হাঁটুর ক্ষত থেকে আবার রক্ত বের হতে লাগলো। তা দেখে আবারও কেঁদে উঠল লামিয়া। শুভ্র এবার রেগে তাকালো, তারপর কোলে তুলে নিল। শুভ্রের গলা জড়িয়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল লামিয়া। বাসায় ফিরে শুভ্র লতিফা বেগমকে দিয়ে লামিয়াকে তাড়াতাড়ি বাড়ি চলে গেল। ঘুম ভেঙে লামিয়া দেখলো শুভ্র তার ক্ষতে মলম লাগাচ্ছে। সে মুখ গোমড়া করে অন্যদিকে ফিরিয়ে শুভ্র হেসে ৬ বক্স চকলেট এগিয়ে দিল। কিন্তু রাগে লামিয়া বলল, আমার লাগবে না তোমার চকলেট, তুমি আমাকে মেরেছ, আমি বড় হয়ে তোমাকে বিয়ে করব না। শুভ্র মুচকি এসে এগিয়ে এসে ছোট্ট গালে চুমু দিল। ঠিক আছে, তোকে আমি রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিব। লামিয়া চোখ বড় বড় করে বলল, কেন? শুভ্রর অভিমানী সুর, তুই তো বললি আমাকে বিয়ে করবি না, তাই। তাড়াতাড়ি গলা জড়িয়ে ধরলো আবার লামিয়া, না, আমি তোমাকেই বিয়ে করব। ওই রিক্সাওয়ালার কাছে দিও না প্লিজ। শুভ্র মাথায় হাত বুলিয়ে দিল, মনে থাকবে তো? হ্যাঁ, বলে শুভ্রের গালে চুমু খেলো ছোট্ট লামিয়া। চকলেট হাতে পেয়ে খিলখিল করে হাসি গেল। শুভ্র মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তুলবো ভাই, তুমি আমাকে ভালো আই লাভ ইউ বলো তো তুবলো ভাই। শুভ্র হেসে জিজ্ঞেস করলো, আই লাভ ইউ মানে জানিস? লামিয়া ছোট্ট হাত দুটো উঁচু করে শুভ্রের সামনে ধরলো। শুভ্র বুঝলো সে কোলে উঠতে চায়, তাকে কোলে তুলে নিল। লামিয়া গলা জড়িয়ে ধরে বলল, জানি তো, আই লাভ ইউ মানে হচ্ছে আই লাভ ইউ, মানে খিলখিল। হাসি দিল আবার সে। শুভ্র মুচকে এসে তাকিয়ে রইল লামিয়ার দিকে। আই লাভ ইউ শুভ্র ভাই, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। চোখ ভিজে উঠল লামিয়ার। আপনা আপনি কথা রাখেননি।
আমাকে একা ফেলে চলে গেছেন বেঈমানের মতো। অনেক ঘৃণা করি আপনাকে শুভ্র ভাই। বলেই চোখ মেলল, দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। হাতের উল্টো পিঠ দিয়ে মুছে আবারও মোম নিভিয়ে শুয়ে পড়ল। আজ মনে হয় কারেন্ট আসবে না। হালকা শীত লাগলো। আলমারি থেকে চাদর বের করে গায়ে জড়িয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতে আবারও ভেসে উঠল চোখজোড়া। ফট করে চোখ খুলল সে। কিছুক্ষণ বিড়বিড় করে নিজেকে কিছু বলল, তারপর ধীরে ধীরে ঘুমিয়ে গেল। সকাল হতে না হতেই চেঁচামেচি শুরু হয়েছে। আজ শুক্রবার থাকায় ছুটির দিন। সবাই বাসায়। খান পরিবারের কর্তারা ইসলাম বাড়িতে এসে চায়ের আড্ডা জমিয়েছে। তাদের সাথে সাফওয়ান ও এক কোণে বসে আছে। মা চাচিরা সব রান্নাঘরে নাস্তা বানাতে ব্যস্ত। তখনই হুট করে এক লোক গেট দিয়ে প্রবেশ করলো। লোকটিকে দেখে হামিদ সাহেব মুখে হাসি রাখা এঁটে নিয়ে গেল। উঠে যেয়ে লোকটির সাথে কৌশল বিনিময়ের মাঝে বসিয়ে দিয়েও পরিচয় করিয়ে দিলেন সবার সাথে। লোকটির নাম জব্বার, একজন ঘটক। হামিদার জন্য একটি সম্বন্ধ নিয়ে এসেছে। শুনে সবাই খুশি হলেও সাফওয়ানের মুখে যেন আধার নেমে এলো। হামিদ সাহেব হালকা হেসে বলল, তা জব্বার সাহেবের ছেলে কি করে? ভাই, আমি আপনার কথা মতোই ছেলে এনেছি। বেশি বড় লোক না, একটা ছোটখাটো চাকরি করে। ফ্যামিলি অনেক ভালো। তারা শুধু একটা শান্ত ভদ্র মেয়ে চায়। আপনার বড় মেয়ে একদম সেই রকম। এখন আপনি যদি অনুমতি দেন তাহলে তারা এসে দেখে যেতে পারে। সবাই জব্বার সাহেবের কথায় মনোযোগ দিয়ে শুনল। হামিদ সাহেব আনিসুল সাহেবের দিকে তাকিয়ে বলল, বড় ভাই, আপনি কি বলেন? আনিসুল সাহেব বললেন, মেয়ে যখন বিয়ের বয়স হয়েছে তাহলে তো বিয়ে দিতেই হবে, তা নিয়ে সমস্যা নেই। কিন্তু হামিদার সাথে তো কথা বলেছ? হামিদ সাহেব মাথা নাড়িয়ে বললেন, না ভাই। আনিসুল সাহেব গম্ভীর গলায় বলল, ওর সাথে আগে কথা বলে নাও। এখনকার যুগ, ছেলে মেয়েরা তাদের পছন্দ অপছন্দ থাকতেই পারে। পাশ থেকে শফিউর সাহেব চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, তা ঠিক বলেছেন আনিসুল সাহেব। হামিদ, তোমার উচিত হামিদা মার সাথে আগে কথা বলা, তারপর এসব নিয়ে আগানো যাবে। হামিদ সাহেব কিছু একটা ভেবে জব্বার সাহেবের দিকে তাকালেন। ঠিক তখনই জব্বার সাহেব, আমি আমার মেয়ের কথা বলে নেই তাহলে। জব্বার সাহেব মাথা নাড়িয়ে চলে গেলেন। সাফওয়ান একটু হাঁক ছেড়ে বাঁচলো, তারপর ভাবলো, না, এভাবে চলতে দিলে তার প্রিয় মানুষটিকে সে হারিয়ে ফেলবে। সে সিদ্ধান্ত নিল বাসায় গিয়ে আজই বাবার সাথে কথা বলবে এই বিষয় নিয়ে। ভয়াকার ভা, লয়াকার লো, বয়াকার বা, স ওকার শো। ভালোবাসো আমায় তুমি ভালোবাসো। অনেকক্ষণ যাবৎ গলা ফাটিয়ে বাথরুমে বসে গান গাইছিল তায়েবের পাশের রুমটাই লামিয়ার, তার পাশে মাহিরের পাশেরটা তায়েবার। তায়েবের গলা ফাটিয়ে গান শুনে লামিয়ার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙারত কারণে ক্ষিপ্ত হলো বেশ। তাড়াতাড়ি উঠে তায়েবের রুমে যেয়ে বাথরুমের দরজায় লাথি মেরে বলল, হারামজাদা, দরজা খোল। তোর ভালোবাসা যদি না ছুটাই আজকে, তাহলে আমার নামও লামিয়া ইসলাম না। বলে আবার একটি লাথি মারল দরজায়। দরজা ধামধুম করে শব্দ করে লামিয়া চিল্লাচিল্লি শুরু করলো। মাহির তায়েবা দৌড়ে এসে লামিয়াকে আটকালো। লামিয়ার কণ্ঠ রুদ্ধ শুনে তায়েব ঢোক গিলে নিল। বাথরুমের ভিতর থেকে বলল, বোন, তুই রাগিস না। আমার হাগা আটকে গিয়েছিল তাই ভয়ে, প্লিজ এরকম ভাইয়ের উপর একটু দয়া কর। এসব জিনিস আটকে রাখলে তো পেট ফেটে মরে যাব, তাই গান গেয়ে বের করলাম। লামিয়া রেগে আবার তেরে গিয়ে লাথি মারে দরজায়। বলল, তুই এখানে মরে থাক। আর যদি বের হোস তাহলে আজকে তোকে আমি মেরে ফেলবো। বলে আরো একটি লাথি দিল দরজায়। তাই ভয়ে লাফিয়ে উঠল। তারপর আবার নিজের কাজ করতে বসে গেল। মাহির তায়েবাকে লামিয়াকে আটকালো। লামিয়া রেগে ওদের ঝাড়া মেরে ছাড়িয়ে, হারামজাদের বাহির কর এখন, নয়তো দরজা ভেঙে আমি ঢুকে মারবো। তাই এবার নাক মুখ খিচে বলল, ছি, তুই কি জানিস ওর গুয়ের কত গন্ধ? একবার ওর বাথরুমে কল নষ্ট হয় আমার বাথরুমে গিয়েছিল, আমি ঘরে বসেছিলাম। বিশ্বাস কর বোন, বাথরুমের দরজা যদি খোলার পরে পুরো রুম আমার গুয়ের গন্ধে ভরে গিয়েছিল। রুম স্প্রে করেও গন্ধ দূর করতে পারিনি। আর তুই কিনা বলছিস দরজা ভেঙে গিয়ে ওকে মারবি? এখনো যদি দরজা খুলে তুই গন্ধে মাথা ঘুরে এখানে পড়ে যাবি। তাই এবার কথা শুনে লামিয়া কপাল কুঁচকালো। মাহির হেসে উঠলো। তখনই বাথরুমের দরজা খট করে খুলে গেল। তাইব দরজা খুলে বের হলো। পেটে হাত রেখে বলল, হাগা করে যে সুখ, এই সুখ আর কোথাও পাবি না তোরা শুধু হাগার সময় বিরক্ত করিস। যা তো। লামিয়া রেগে কিছু বলতে যাবে তার আগে ওনা দিয়ে নাক চেপে ধরলো। তাইবা নাকি হাত দিয়ে, দেখছিস, তোকে বলেছিলাম না। আমার কথা মিলল তো, ওয়াক। বলে দৌড়ে রুমের বাইরে গেল। লামিয়া বড় বড় চোখ করে তাকিয়ে বাইরে এসে দাঁড়ালো।
মাহির পারে না তো এখানে বমি করে দেয়। ওয়াক ওয়াক করতে করতে সে ফ্লোরে বসে পড়লো। তাইব দৌড়ে মাহিরকে ধরতেই মাহির চিৎকার করে বলে, হারামজাদা, খবরদার ধরবি না। সাবান দিয়ে হাত ধুয়েছিস কিনা সন্দেহ আছে। ছি, কুত্তা মারা খাস নাকি, এত গন্ধ। বলে ঠোঁট উল্টে ওয়াক ওয়াক করতে লাগলো আবার। তারপর ক্লান্ত হয়ে লামিয়া, তাইবা বোন কোথায় আমার, তোর আমারে বাঁচা। লামিয়া তোহেবা আবার দৌড়ে এসে মাহিরকে টানতে টানতে দরজার বাইরে নিয়ে গেল। তাইব ওদের দেখে মুখ বাঁকিয়ে বলল, তোর এমন ভাব করছিস যেন তোদের গুয়ের গন্ধই নেই। তাইবা রেগে বলল, অন্তত তোর মতো নেই। মাহির চিৎকার করে পারে তো ফ্লোরে পড়ে আছে। তাইবা দৌড়ে রুম থেকে এসে পানি এনে মাহিরের ওপর ছিটাতে মাহির চোখ খুলে তাকালো, আমি কি বেঁচে আছি? তাইবা বলল, হ ভাই, তুই বাচ্চা আসোস। মাহির বুকে হাত রেখে বলল, সারা রয়ে গিয়ে কি গন্ধ, একটু হলে নিঃশ্বাস আটকে মারা যেতাম। বিড়ালের গুঁয়ো মনে হয় এত গন্ধ হয় না, ছি। তায়েব কপাল কুচকে রেস্ট টেনে শ্বাস টেনে বলল, দেখ তেমন গন্ধ না, শুধু শুধু আমার গুয়ের বদনাম করবি না। লামিয়া নিজের পায়ের জুতো খুলে তায়েবের দিকে ছুঁড়ে মারলো, আর একটা কথা হবে না এই গু নিয়ে, বলে দিলাম। মারতেই তায়েব ভয়ে তাড়াতাড়ি দরজা লাগিয়ে দিল। লামিয়া দরজায় লাথি মেরে বলল, হারামি, আজ থেকে সারাদিন পানি খাবি তুই, খবিস কোথাকার, বলি রুম থেকে চলে গেল। হলরুমে আছে সবাই বসে, বাড়ির কর্তীরা টেবিলে খাবার সাজাচ্ছে। তখনই রাশেদ বাইরে থেকে এসে হলরুমে প্রবেশ করতেই সবাই চমকে গেল। রাশেদ একা নয়, সাথে এক ছেলে নিয়ে এসেছে। তা দেখে সবাই এগিয়ে রাশেদের সামনে আসলো। আনিসুল সাহেব ভুরু কুচকে বলল, কে এই ছেলে? রাশেদ বলল, বাবা, ওর নাম আকবর, আমার বন্ধু, বাইরে থেকে এসেছে কিছু কাজে, হোটেলে থাকতে চেয়েছিল, আমি জোরাজোরি করে আমাদের বাসায় নিয়ে এসেছি, কয়েকদিন থাকবে এখানে। আনিসুল সাহেব জানেন তার ছেলে বেশ দায়িত্বশীল, যাকে তাকে ধরে বাড়িতে ঢোকানোর ছেলে সে নয়, তাই বিশ্বাস করা যায়। আর আবরারকেও বেশ ভালো ভদ্র ঘরের সন্তান বলেই মনে হচ্ছে, তাই আনিসুল সাহেব আর কিছু বললেন না, মাথা নেড়ে হেসে বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, থাকতে পারো। আবরার সবাইকে সালাম জানিয়ে টুকটাক কথা বলো, তারপর লতিফা বেগমের দিকে এগিয়ে এসে বলল, আপনাকে একটা রিকোয়েস্ট করবো আন্টি। লতিফা বেগম হালকা হেসে বলল, হ্যাঁ অবশ্যই, বলো বলো। আবরার মাথা নিচু করে বলল, আমি রাশেদের কাছে শুনেছি আপনি নাকি কুকুর বিড়াল পছন্দ করেন না, কিন্তু আমার একটা বিড়াল আছে, আমি ছাড়া ওর কেউ নেই, আপনি যদি অনুমতি দেন তাহলে ওকে আমি এখানে সবার সাথে রাখতে পারি। লতিফা বেগম হালকা এসে বলল, অবশ্যই রাখতে পারো, আমার কোনো সমস্যা নেই। আর আন্টি না, তোমার মেজমা বলে ডাকতে পারো। যাও গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে এসো সবার সাথে। আবরার মাথা নাড়ল। রাশেদ আবরারকে নিয়ে নিজের রুমে গেল। লতিফা বেগম আবরারের যাওয়ার পানে তাকিয়ে হামিদ সাহেবকে বলল, ছেলেকে দেখে মনে হচ্ছে অনেক পরিচিত। হামিদ সাহেব বলল, তাহলে মনে করো চেনা কেউ বাইরে চলে গেছে। আবরার রাশেদের মুখের দিকে তাকিয়ে ঝুলি থেকে পঞ্চ কালো কুচকুচে একটি বিড়াল বের করলো, তাকে খাবার দিল, তারপর ফ্রেশ হয়ে রাশেদকে বলল, বাড়ির সবাইকে দেখলাম কিন্তু বাঘিনীকে তো দেখলাম না। রাশেদ হেসে বলল, কালকে পরীক্ষা তাই তো বইয়ের পাতায় ডুবে আছে, চল খাবারের টেবিলে দেখা পাবি। আবরার হালকা হেসে সাদা চশমা এঁটে বেরিয়ে পড়ল রাশেদের সাথে। নিচে খাবার জন্য ডাকতেই লামিয়া পড়াশোনা শেষ করে বেরিয়ে এলো রুম থেকে। বেশ ক্ষুধা লেগেছে আজকে, তাই তাড়াতাড়ি নেমে আশেপাশে না তাকিয়ে বলল, বড় মা প্লিজ খাবার আগে আমাকে দাও, আমার ভীষণ ক্ষুধা লেগেছে আজকে। খাবার টেবিলে সবসময় তার পাশে মাহির বসে, তাই আজও ভেবে নিল মাহিরই আছে। পাশে না তাকিয়ে তার প্লেট থেকে ডিম মুখে পুরে খেতে শুরু করলো। খেতে খেতে সামনে তাকাতেই মাহির তার সামনে বসে দাঁত কেলিয়ে হাসছে। লামিয়া ভুরু কুচকে পাশে তাকাতেই বিষম খেলো। পাশে তাকাতেই মাহিরকে খিলখিল করে হাসতে দেখে বুড়ো উঠে বিষম খেয়ে খ্যাক খ্যাক করে কেসে উঠল। তাইবা মাহির মিটমিট করে হেসে উঠল। আবরার তাড়াতাড়ি পানি এগিয়ে দিল। লামিয়া ঢকঢক করে খেল। আবার আবরারের দিকে তাকালো, এই ছেলে এখানে কি করছে? এইখানে কিভাবে? এই ছেলেটার সাথে কালকে দেখা হয়েছিল আর জোর করে ছাতা ধরিয়ে দিয়েছিল। এই ছেলে আমাদের বাড়িতে কিভাবে এলো? ভাবতে ভাবতে লামিয়া পিঠে ধাম করে কিল পড়ল। পিছন ফিরে লতিফা বেগম রেগে তাকিয়ে আছে। লামিয়া বিরক্ত হয়ে বলল, ও মা, অচেনা ছেলের সামনে তুমি আমাকে মারছো কেন? আমারও তো প্র্যাকটিস বলে একটা কিছু আছে নাকি? লতিফা বেগম রেগে কটমট করে বলল, তুই ছেলেটার পাত থেকে ডিম নিয়ে খেয়ে নিলি কেন? আবরার হালকা এসে বলল, সমস্যা নেই আন্টি, ছোট মানুষ।
লামিয়া আর চোখে আবরার দিকে তাকালো, তারপর নিচু স্বরে বলল, আমি কি জানতাম আমার পাশে অন্য কেউ বসে আছে? আমি ভেবেছি মাহির, তাই নিয়েছি। লতিফা বেগম কিছু না বলে আনিসুল সাহেব থামিয়ে দিলেন। হামিদ সাহেব লামিয়ার দিকে তাকিয়ে বললেন, ওর নাম আবরার, রাশেদের বন্ধু। বাইরে থেকে বাংলাদেশে কিছুদিন হলেই এসেছে, কয়েকদিন আমাদের বাড়িতে থাকবে, কাজ শেষ হলে আবার চলে যাবে। লামিয়া ও বলে আবরার দিকে তাকালো। এই ছেলেটাকে কেন এত পরিচিত মনে হচ্ছে? আবারও চোখে চোখ রাখলো। লামিয়া আবরারের চোখের দিকে তাকাতেই দেখলো আবরার লামিয়ার দিকে তাকিয়ে আছে। তা দেখে লামিয়া দ্রুত চোখ সরিয়ে নিয়ে খাবারে মন দিল। আজমেরি বেগম খেতে খেতে বলল, আবরার, তোমার মা বাবা কোথায়? পাশ থেকে তাইবা বিরক্ত হয়, আহা দাদি, আবরার না, আরবার না, আবরার। ও, আমি উপরে ভুল বলছি, ওইখানে আরবার ছিল। আজমেরি বেগম তাইবাকে ধমক দিয়ে বলল, চুপ সেরি, তুই এটা বেশি বুঝোস, আমি যেটা বলবো ওইটাই রাইট। তাইবা মুখ লকেটের মতো খেয়ে লাগিয়ে নিল। পাশ থেকে আবরার বলল, আমার মা বাবা কেউ নেই দাদি, এক দুর্ঘটনায় মারা গিয়েছেন। বলে লামিয়ার দিকে তাকালো। লামিয়া আবরারের কথা শুনে তাকালো তার দিকে। আবারও চোখে চোখ পড়তে লামিয়া নামিয়ে নিল চোখ। লতিফা বেগম, রাশেদা বেগম, তাহমিনা বেগম, মনিরা বেগম সবাই যেন অবাক হলো। রাশেদা বেগম আবরারের মাথায় হাত বুলিয়ে বলল, কে বলেছে কেউ নেই? এই তো আমরা আছি। এখানে যাদের দেখছো তারা আমাদের কাছে যেমন তুমিও আমাদের কাছে তেমনই, তাই যতদিন মন চায় ততদিন থাকবে এখানে। আবরার মাথা নেড়ে কৃতজ্ঞতাভাবে কেবল হাসলো। হামিদ সাহেব বলল, সবাই এখন খাবার খাও, খাবারের সময় বেশি কথা বলার দরকার নেই। কেউ আর কোনো কথা না বলে নিচু শব্দে খেয়ে গেল। টেবিলে আর একটু টুকটাক শব্দ, কথাও শোনা গেল। বাবা, আমি হামিদকে বিয়ে করতে চাই, হামিদাকে বিয়ে করতে চাই। সাফওয়ানের এ কথায় খানবাড়ির টেবিল যেন এক মুহূর্তে বিস্ফোরণ ফুটল। বড়রা সবাই চমকে তাকালো আর বাড়ির ছোটরা মিটমিটিয়ে হাসলো। শফিউল সাহেব শান্ত চোখে ছেলের দিকে তাকিয়েছিলেন, তারপর হো হো করে হেসে উঠল, তুই কি মজা করছিস আমার সাথে? সাফওয়ান বিরক্ত হলো, বাবা মজা কেন করব, সত্যি বলছি আমি হামিদাকে বিয়ে করতে চাই। কয়েক সেকেন্ড থামলো সে, তারপর ছলছল দৃষ্টি আবার বাবার দিকে নিচু গলায় বলল, আই লাভ হামিদা অ্যান্ড আই ওয়েন্ট টু বি উইথ হামিদা ফর এভার। বাবা, আই ওয়েন্ট টু লিভ উইথাউট হিম। I cannot see anyone's with him. বাবা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি কোনো দিকেই আপনার কাছে কোনো কিছু চাইনি, কিন্তু আজ আমি চাইছি আপনার কাছে বাবা। হামিদাকে আমি অনেক ভালোবাসি, ওকে না পেলে আমি থাকতে পারবো না। বলে উঠে উঠে খাবার টেবিল ছেড়ে চলে গেল। টেবিলে সবাই স্তব্ধ, অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ নীরবতা কেটে শফিউল সাহেব হালকা করে হাসলেন। আস্তে আস্তে সকাল দুপুর পেরিয়ে কখন যে বিকেল হয়ে গেল কেউ টের পেল না। সকাল বিকেল 4টে বেজে, সময়টা বিকেল 4টে বেজে 10 মিনিট। শফিউর খান সহ পরিবারের সকলকে নিয়ে ইসলাম বাড়িতে হাজির হলো। ইসলাম বাড়ির কর্তীরা সবাই মিলে খাবার টেবিলে খাবার সাজাতে ব্যস্ত, আর বসে বসে গল্পে মেতে উঠল। গল্পের আসর একেবারে জমে উঠেছে। ধীরে ধীরে ইসলাম বাড়ির ছেলেমেয়েরাও এক এক করে এসে হল রুমে বসতে লাগলো। সবাই আসলেও লামিয়ার দেখা নেই। ব্যাপারটা লাবিবের চোখে এড়ালো না, তাই সে মাহিরকে দিয়ে বলল, ডাকাতের দল তো সব এখানে, তো ডাকাত দলের সর্দারিনী কোথায়? মাহির টেবিল থেকে আপেলের টুকরো মুখে দিয়ে হেসে বলল, ওর কাল পরীক্ষা শুরু তো, তাই পড়ছে। লাবিব ভুরু কুঁচকে চুপ করে রইল। এদিকে শফিউল সাহেব চোখ ঘোরাতেই দেখতে পেলেন আবরারকে রাশেদের পাশে বসে হাসি মুখে কথা বলছে, গল্প করছে। আনিসুল সাহেব জিজ্ঞেস করলো, ওকে? আনিসুল সাহেব বললেন, ও হচ্ছে আবরার, রাশেদের বন্ধু, লন্ডন থেকে কিছু কাজে এসেছে, কয়েকদিন থাকবে আমাদের সাথে। শফিউল সাহেব মুচকে এসে আবরারের সাথে কুশল বিনিময় করলো। ছেলেটা ভদ্র, মিশুক প্রকৃতির, এটা সবার কাছে ভালো লাগলো। সাফওয়ান সবার মাঝে বসে থাকলেও চুপচাপ মাথা নিচু। হামিদা সেটা খেয়াল করলো। চারপাশে তাকিয়ে সবাই নিজের কথায় ব্যস্ত। তখন সুযোগ বুঝে হামিদা সাফওয়ানের হাতে হালকা চিমটি কেটে দিল। অপ্রস্তুত সাফওয়ান ব্যথায় আউ করে চিৎকার করে উঠল। সবাই অবাক দৃষ্টিতে তাকালো তার দিকে। শফিউল সাহেব ভুরু কুঁচকে বললেন, কি হলো, এভাবে চিৎকার করছো কেন? সাফওয়ান বিব্রত হাসি নিয়ে বলল, আগেই সিঁড়ি দিয়ে নেমে এলো লামিয়া। নামতে নামতে বলল, আঙ্কেল, সাফওয়ান ভাইকে মনে হয় তেলাপোকা খামচি মেরেছে, তাই এমন চেঁচিয়ে উঠেছে। তার কথা শুনে ছোটরা মুখে চেপে হাসলো। হামিদা লজ্জায় মাথা নিচু করে নিল। সাফওয়ান চিৎকার দিয়ে নিজের বিপদ যেন বাড়িয়ে নিল। লাবিব কপাল কুঁচকে বলল, তেলাপোকা খামচি দিতে পারে? চুলে বেনি করতে করতে লামিয়া সে লাবিবের পাশে একটু দূরত্ব বজায় রেখে বসলো। তারপর হেসে বলল, পারবে না কেন? অবশ্যই পারবে, আপনিও তো পারেন খামচি দিতে, তাই না? লাবিব মাথা নাড়ালো ওপর নিচ। লামিয়া ঠোঁট বাঁকালো।
হাসি দিয়ে বলল, তাহলে তেলাপোকাও খামচি দিতে পারে, কারণ আপনি তো তেলাপোকা, একে অপরের ভাই ভাই। লাবিবের চোখ বড় বড় করলো। 1 মিনিটে তুই আমাকে ঘুরিয়ে পিছিয়ে তেলাপোকা বললি? কানের পেছনে চুল গুছতে গুছতে লামিয়া শান্ত স্বরে উত্তর দিল, জি না, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমার পছন্দ না। আমি আপনাকে সরাসরি তেলাপোকা বলে সম্বোধন করছি। লাবিব দাঁতে দাঁত চেপে বলল, এখানে বড়রা আছে বলে তুই বেঁচে গেলি, নয়তো তেলাপোকা বলার শাস্তি পেতিস। লামিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্যদিকে তাকালো। এদিকে শফিউর সাহেব আশেপাশে তাকিয়ে নিশ্চিত হলেন সবাই উপস্থিত। তিনি গলা খাকারি দিয়ে আনিসুল সাহেবকে বলল, যেহেতু সবাই আছে একটা কথা বলতে চাই। আনিসুল সাহেব মুচকি এসে বলল, তোর যা ইচ্ছা বলে ফেল। শফিউর সাহেব হামিদার দিকে একবার তাকিয়ে হামিদ সাহেবের দিকে তাকিয়ে বললেন, হামিদ, তোমার কাছে যদি আমি কিছু চাই দিবা? হামিদ সাহেব দ্রুত চায়ের কাপ টেবিলে রেখে বলল, ছিছি ভাই, এমন করে বলছেন কেন? আমার সামর্থ্য থাকলে অবশ্যই দিব। শফিউর সাহেব তার হাত ধরে বললেন, আমি যদি সাফওয়ানের জন্য তোমার মেয়ে হামিদাকে চাই, তাহলে কি তুমি দিবে? পুরো ইসলাম পরিবারের বাড়ি যেন স্তব্ধ হয়ে গেল। হামিদ সাহেব মেয়ের দিকে তাকালেন। হামিদা মাথা নিচু করে বসে তার ভাইদের দিকে তাকালেন। তারাও দৃষ্টি বিনিময়ে সম্মতি দিল। শেষে আজমেরি বেগমের দিকে তাকালেন, আম্মা আপনি কি বলেন? আজমেরি বেগম বললেন, সাফওয়ান তো আমাদের চোখে সামনেই বড় হয়েছে, খাঁটি পোলা, ভদ্রশিষ্ট, আর হামিদা ওর কাছে ভালোই থাকবে, আমার কোনো আপত্তি নাই। তবে আগে হামিদারে জিজ্ঞেস কইরা নাও। হামিদ সাহেব এবার মেয়ের দিকে বলল, হামিদা তুমি কি বলো? সাফওয়ান একদৃষ্টে তাকিয়ে থাকলো তার ওই দিকে। হামিদা মাথা নিচু রেখে বলল, তোমরা যেখানে ভালো মনে করবে, আমার কোনো আপত্তি নেই। মুহূর্তেই সাফওয়ানের ঠোঁটে হাসি ফুটলো। হামিদ সাহেব শফিউর সাহেবের হাত ধরে বললেন, ভাই আমার কোনো আপত্তি নেই, আমরা রাজি। সাথে সাথে হলরুমে সবাই একসাথে বলে ওঠে, আলহামদুলিল্লাহ। লামিয়া সিটি বাজিয়ে ছোটদের হই হুল্লোড় করে উঠল। তার দেখে কর্তির খুশিতে একে অপরকে জড়িয়ে ধরলো। বাড়ির কর্তিরা টুকটাক কথা বলতে বলতে বাইরে চলে গেলেন। হলরুমে রইল ইসলাম আর খান পরিবারের ছেলে মেয়েরা, আজমেরি বেগম আর শফিকুল খান। আবির খিলখিল করে হেসে বলল, এই খুশিতে আজ সাফওয়ান আমাদের বারবিকিউ পার্টি দিবে রাতে। সবাই সায় দিল। সাফওয়ান খুশি মনে রাজিও হয়ে গেল। আজমেরি বেগম খুশি মনে বললেন, যাক, 25 বছর বয়সে তোরে বিয়া দিতাছি সেরি, আমি তো 15 বছরে আনিসুলরে জন্ম দিছি। লামিয়া মুখ চিপে হেসে গেল, তাহলে তো দাদা বাল্যবিবাহ করেছিল, তার ওপর 15 বছরে বাচ্চা। ছি দাদি, তোমার কালা জামাই তোমার ওপর শিশু নির্যাতন করেছে। স্বামীর ব্যাপারে যে কোনো কথা আজমেরি বেগম সহ্য করতে পারে না। লামিয়ার কথা শুনে রেগে গেলেন, চুপ সেরি, একদম কালা কবি না। আমার কালা, আমার গলার মালা, আমার জামাই, তুই চুপ কর। হামিদা আগে তোরে বিদায় করা দরকার ছিল, তুই বেশি ঘটর ঘটর করস। আজ এই ঘটরগুলোকে কথা কমু বুইরা ধুইরা ধইরা একটা 20-22 বছর হইলেই হইছে, বিয়ার নাম নাই, বাপের ঘরে থেকে খাইতাছস। হ্যাঁ, তোরে আগে বিদায় করমো। আজমেরি বেগমের কথায় লামিয়া, তাইবা তিনজনেই চোখ কুচকে তাকালো। তারা ভালোই বুঝলো যে এই খোঁচা তাদের দিকেই দিয়েছে। আজমেরি বেগম রাগে ফুসতে ফুসতে চলে গেলেন নিজের রুমে। লামিয়া হিহি করে হেসে উঠল। রাশেদ হেসে বলল, কেন তুই সবসময় দাদির পিছে লাগিস, রাগিয়ে দিস বলতো? লামিয়া ভেঙচি কেটে চুপ করে বসে রইল। আবরার এতক্ষণ ধরে সবার কাণ্ড কারখানা চুপচাপ বসে দেখছিল। লামিয়া ভেঙচি দেখে হালকা হেসে তাকালো তার দিকে। লামিয়া টেবিল থেকে একটা আপেল তুলে নিয়ে মুখের দিকে নিয়ে হঠাৎ করে সামনে তাকাতেই দেখলো আবরা সরাসরি তাকিয়ে তার চোখের দিকে। চোখে চোখ পড়তে লামিয়ার বুক ধক করে উঠল। সে দ্রুত চোখ ফিরিয়ে নিল। কি হচ্ছে, কেন হচ্ছে তা লামিয়া জানে না, কিন্তু এতটুকু জানে এই মুহূর্তে সেখানে আর থাকতে পারবে না। তাড়াতাড়ি উঠে সিঁড়ি বেয়ে ওপরে নিচের রুমে চলে গেল। এ পর্যন্তই ছিল পর্ব 7। যদি এটা হচ্ছে পর্ব 14, লেখিকার পর্ব অনুযায়ী এটা হচ্ছে পর্ব 14। তো আপনারা পর্ব 14 পর্যন্ত পড়ার পর কি বুঝলেন? এই নায়িকা তো লামিয়া, এটা আমরা বুঝে গেছি। তো আমাদের নায়ককে আমরা কিন্তু এখন পর্যন্ত 3-4টা ছেলে পেয়ে গেছি, কিন্তু এর মধ্যে নায়ককে কে হতে পারে বলেন? কার আইডিয়া লাস্ট পর্যন্ত ঠিক হয় দেখা যাক। আমার ধারণা হয়তো আবরার, আর নয়তো হচ্ছে এই যে লাবিব হওয়ার সম্ভাবনা খুব কম, হয়তো আবরার। কারণ ওই যে শুভ্র ভাই যার কথা ও অতীতে বললো, আমার কেন জানি মনে হচ্ছে এই শুভ্র ভাই হচ্ছে এই আবরারটা, আবার নাও হতে পারে, জানি না। তা আপনাদের কি মনে হয় বলবেন।